আজকে আমরা আলোচনা করব কার্বোভেজ নিয়ে। আসলে কার্বোভেজ নিয়ে আলোচনা করার আগে আমি কার্বোভেজ সম্পর্কে একটু গল্প করেই যাই। তো আমরা দেখেছি কার্বোভেজটা মিনারেল গ্রুপের মেডিসিন। মায়াজম যদি দেখি 3টা মায়াজমই আছে, সেই সাথে টিউবারকুলার ডায়াথেসিসও বিদ্যমান। আর আমরা যদি কাতরতা দেখি তাহলে এটি উভয় কাতর। তো আমরা যদি এর ক্রিয়াস্থলটা দেখি যে ব্যবহৃত হয় কোথায়, প্রত্যেকটা মেডিসিনের একটা জায়গা আছে, ব্যবহার করার একটা জায়গা আছে, যে জায়গাগুলোতে আমরা আসলে প্র্যাকটিস অফ মেডিসিনের আলোকে যেমন পড়ে থাকি, রোগের নাম উল্লেখ করে যেমন, ঠিক জায়গাগুলো যদি আমরা দেখি, যে কোনো তরুণ অথবা পুরাতন রোগে, একটা কথা মাথায় রাখতে হবে আমাদের কার্বোভেজ সম্পর্কে, যে কোনো তরুণ অথবা পুরাতন রোগে যখন জীবনী শক্তি একেবারেই ক্ষীণ, যখন জীবনী শক্তি একেবারেই ক্ষীণ, শেষ অবস্থা, ধুকধুক করা অবস্থায়, যেটা আমরা বলি যে এই বুঝি প্রাণটা গেল, এই বুঝি প্রাণটা গেল, তরুণ অথবা পুরাতন অবস্থায় যে কোনো অবস্থাতেই অবস্থা যদি তৈরি হয় জীবনী শক্তির, তাহলে সেখানে আমরা কার্বোভেজকে চিন্তা করতে পারি। অর্থাৎ আমরা যেটাকে রোগ বলি, সেটা আমাদের জীবনী শক্তির অস্বাভাবিক লক্ষণ বা লক্ষণ সমষ্টি, যাকে আমরা এক বাক্যে রোগ বলে থাকি। তাহলে সেই সাথে আমরা যদি দেখি যে জীবনী শক্তির দুর্বলতা জনিত যে রোগ লক্ষণ, সেখানে আপনার দৃষ্টিশক্তির ক্ষীণতা হতে পারে, আপনার যে কোনো ডিসচার্জ হতে পারে, ডিসচার্জ পরবর্তীতে রোগীর খুব করুণ অবস্থা যদি হয়, সেটা ডায়রিয়া হতে পারে, আমাশয় হতে পারে, রক্তস্রাব হতে পারে, যে কোনো ডিসচার্জ পরবর্তীতে যদি তার খুব বাজে অবস্থায় জীবনী শক্তির একদম মানে প্রতিক্রিয়া জানানোর মতো যদি শক্তি না থাকে, সেই জায়গাটাতে আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা ফুসফুস জনিত রোগ লক্ষণ, যেমন শ্বাসকষ্ট, শ্বাসনালী যে কোনো ইনফ্লেমেশন, আমরা সর্দি, সেটা তরুণ হোক আর পুরাতন হোক, সেই সাথে আমরা যদি কাশি বা নিউমোনিয়া অথবা স্বরনালীর যে কোনো ইনফ্লেমেশনে, স্বরভঙ্গে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আমরা স্কিন ডিজিজের মধ্যে আমাদের যে বয়ব্রণ আছে, বা আমাদের বসন্ত বা হাম, এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। একজিমা, এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও ডিসপেপসিয়া, অজীর্ণজনিত কারণে যদি কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, যদি পাইলসের মতো সমস্যা হয়, সেখানে আমরা ব্যবহার করতে পারি। যদি প্যারোটিড গ্ল্যান্ড আক্রান্ত হয়, সেখানেও আমরা ব্যবহার করতে পারি। তো যে অনেকগুলো জায়গা আছে আমাদের আজকের এই কার্বোভেজের। তো আমরা ক্রিয়াস্থলটা দেখলাম। এবার কার্বোভেজকে আমরা একটু গল্প আকারে বোঝার চেষ্টা করি। এখানে মানসিক সিমটমটা খুব বেশি নেই, এখানে অন্যান্য সিমটমকে গুরুত্ব দিবেন। তো আমরা যদি কার্বোভেজকে চিন্তা করি অল্প দু একটা কথায়, দেখুন আমি কিন্তু শুরুতে বললাম যে জীবনী শক্তির খুব দুর্বল অবস্থা, সেখানে আপনার প্রতিক্রিয়া জানানোর সক্ষমতাটুকু থাকে না। আচ্ছা, সেই সাথে যদি আপনি দেখেন রোগীটা নীল বর্ণ ধারণ করছে, নীল বর্ণ ধারণ করছে। এবার আমরা একটু ঘুরে আসি আমরা উৎপত্তিতে। দেখুন আমরা জানি যে, হ্যাঁ আকরাম স্যার আপনি আছেন? ক্লাস চলাকালীন প্রশ্ন করা যাবে না, হ্যাঁ? আপনি মনে হয় ক্লাসে আছেন, ইনবক্সে ইয়ে করছেন, হ্যাঁ? আচ্ছা, আমরা জানি যে এটা আমাদের যে কাঠকয়লা আছে, অর্থাৎ সেখান থেকে প্রস্তুত। আপনি একটু চোখ দিয়ে দেখেন, আপনারা যারা গ্রামে কামার দেখেছেন, যারা ওই যে দা, বটি, ছুরি এগুলো ধার দেয়, এদের দিকে একটু তাকান। এরা যে কাঠকয়লাটা পোড়ায়, ওই দিকটা একটু তাকান। দেখুন ওই লোকটার বাম হাতে একটা কিছু থাকে, যেটা আমি ছোটকালে দেখেছি বা এখনো দেখেছি। কুরবানির ঈদে আমি যে ইয়েগুলো
পোড়ানোর জন্য গেছিলাম তখন দেখেছি ওটা এরকম উঁচু নিচু করে, ওটা দ্বারা কিন্তু অক্সিজেন সরবরাহ করে। আমরা কার্বোফেজকে বোঝার জন্য শুধু ওইদিকে একটু নজর দিই। ওরা ওইটাকে একবার উঁচু একবার নিচু করছে, এটা দ্বারা কি দিচ্ছে? এটা দ্বারা অক্সিজেন দিচ্ছে। অক্সিজেন কেন দিচ্ছে? অক্সিজেন দিচ্ছে আগুনটাকে মানে জ্বলন্ত অবস্থায় রাখার জন্য বা রানিং রাখার জন্য। দেখবেন যখন এই অক্সিজেন লেভেলটা অর্থাৎ আগুনটা নিভু নিভু, অক্সিজেনটা আগুন জ্বালাতে কিন্তু অক্সিজেনটা খুব সাহায্য করে। এই আগুনটা যখন নিভু নিভু, দ্যাটস মিন অক্সিজেনের অভাব হয়, তখন দেখবেন একটা নীল আগুনের নীল শিখা তৈরি হবে। ঠিক আমাদের এই কার্বোফেজের রোগীর মধ্যে আপনি খুঁজে পাবেন নীল রংটা কখন? যখন তার ভিতর লেখা অক্সিজেনের অভাব পরিলক্ষিত হবে। আপনাদেরকে এতবার মানা করা সত্ত্বেও আপনারা মোহাম্মদ আব্দুল স্যার, আপনি ইচ্ছাকৃতভাবে ভিডিওটা অন করে রেখেছেন, এবং শারমিন ম্যাম, মোহাম্মদ আব্দুল স্যার ওনাকে এখানে কে আছেন, ওনাকে কষ্ট করে এখান থেকে বের করে দেন। উনি তো শুনতেছেন না ঘটনাটা, উনি দেখতেছেনও শুনতেছেনও। আব্দুল স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? আব্দুল স্যারের ভিডিওটা আমি অফ করে দিয়েছি, কিন্তু শারমিন ম্যাডামের ভিডিও এটা অফ করা যাচ্ছে না। না, ভিডিও অফ হয়নি আব্দুল স্যার, উনি আবার ইয়ে করেছেন। জি ঠিক আছে, জি স্যার শুরু করেন আবার। আমরা একটু ইয়েতে রাখবো, মানে একটু খেয়াল রাখবো ভিডিও এবং অডিও মিউট আনমিউটের ব্যাপারে। এই জন্যই যে একটা গতি থাকে। আর আমি কিছুটা লাইকোর মতো পেশেন্ট, হ্যাঁ, শুরুটা যেমন হোক শেষটা অন্তত আস্তে আস্তে ভালোর দিকে যাই। হ্যাঁ, কিছুটা লাইকোর সিমটম আমার আছে। তো যাই হোক, আমরা যেদিকে যাচ্ছিলাম, আমি এক গল্প আকারে বোঝাতে চাইছি যেন মনে থাকে, যারা নতুন আছে তাদের যেন মনে থাকে, এই জন্য আমি একটু গল্প আকারে বোঝাতে চাইছিলাম। তো যাই যেখানে ছিলাম, যে আমরা দেখেছি যখন আগুনটা নিভু নিভু হয়, আপনারা চুলায়, যারা চুলায় রান্না করেন, অনেকে ফু দেন। আসলে ফু দিলে তো কার্বন ডাই অক্সাইড যায়, আমরা যতটুকু জানি। কিন্তু এই ফুটাকে ভিতর থেকে দেন নাকি অক্সিজেনটা দেন? তো যাই হোক, আমরা যদি দেখি যে অক্সিজেনের মানে অভাব যখন হয়, আগুন জ্বালাতে অক্সিজেন সাহায্য করে, তখন ওই আগুনটা নিভু নিভু অবস্থায় দেখবেন নীলাভ নীল রং ধারণ করে। হ্যাঁ, আচ্ছা এক মিনিট, আব্দুল স্যার আপনি মনে হয় বুঝতে পারছেন। এমডি আব্দুল স্যার, আপনার দেখুন লাল বাটনের পাশে একটা চিহ্ন আছে, ওখানে কাইন্ডলি একটু ক্লিক করুন। আব্দুল স্যার আমাকে শুনতে পাচ্ছেন? এমডি আব্দুল স্যার, আচ্ছা, অনাকাঙ্ক্ষিত ভাবে হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়, হতেই পারে। আচ্ছা, তাহলে যেদিকে ছিলাম উনি হয়তো বুঝতে পারছে না যে আমরা এই নিভু নিভু আগুনটাকে জ্বালানোর জন্য অক্সিজেনটা প্রয়োজন। সে অক্সিজেনটা উনি সরবরাহ করছে কি দিয়ে? ওই বাতাস বা ওই পাম্প দ্বারা। যখন আগুনটা নিভু নিভু হচ্ছে তখন নীলাভ রং ধারণ করছে। আর একটা জিনিস খেয়াল করবেন, এই আগুনটা কখনো নিম্নমুখী হয় না, ঊর্ধ্বমুখী হয়। এই আগুনটা কখনো নিম্নমুখী হয় না, ঊর্ধ্বমুখী হয়। এই কথাগুলো মনে রাখুন। তাহলে আমরা কার্বোভেজের রোগীর একটা জিনিস দেখেছি, অন্তিম পর্যায়ে যখন তার জীবনী শক্তি একেবারে ক্ষীণ হয়ে যায়, তখন তার মধ্যে আমরা অক্সিজেনের ঘাটতি খুঁজে পাই। ঠিক যেমনটা আমরা দেখেছিলাম, অক্সিজেনের ঘাটতিজনিত কারণে নীল রং ধারণ করেছিল বা আগুনটা নিভু নিভু ছিল। সেই সময় তাকে অক্সিজেন দিন, দেখুন সে আবার নিজের রূপ ধারণ করছে, আগুনটা আবার জায়গা মতো ফিরে আসছে এবং ঊর্ধ্বমুখী। এই ঊর্ধ্বমুখী কথাটা একটু মনে রাখবেন, ঊর্ধ্বমুখী। তাহলে আমরা যদি দেখি, তাহলে কার্বোভেজটা হচ্ছে অন্তিম পর্যায়ের জীবনী শক্তি যখন একেবারেই দুর্বল এবং যখন তার অক্সিজেনের ঘাটতি হচ্ছে, তখন নীল রং ধারণ করছে। এবং সেই সময়ে আগুনটা নিভু নিভু পর্যায়ে সে কিন্তু ডিমান্ড করছে অক্সিজেনের, অর্থাৎ তখন ওই কামারটাকে কি করছে? অক্সিজেন সরবরাহ করছে। ঠিক অনুরূপ ভাবে আমাদের কার্বোভেজের রোগী কিন্তু এই অন্তিম পর্যায়ে যখন নীল রং ধারণ করে, তখন কিন্তু সেও অক্সিজেন চায়, সেও কিন্তু পাখার বাতাস চায়, সে কিন্তু জানালা খুলে দিতে চায়, সেও কিন্তু বলে যে আমাকে একটু ফাঁকা করে দাও, জানালার পাশে বসাও, দরজার পাশে বসাও, যেখান থেকে আমার জোরে বাতাস লাগে, অথবা পাখা দিয়ে জোরে বাতাস করো,
আর ল্যাকেসিস কিন্তু আস্তে বাতাস চাই, ধীরে বাতাস চাই। তাহলে যদি আমরা রোগীর মধ্যে প্রতিক্রিয়া জানানোর যে গতিটুকু যদি ল্যাক খুঁজে পাই, ইনস্ট্যান্ট যে প্রতিক্রিয়া আছে, সে প্রতিক্রিয়া অর্থাৎ কার্বোবেজ খুব ধীর গতিতে, দেখুন রোগ আরোগ্যটাও যেমন ধীর গতিতে, আক্রমণটাও ধীরে 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 ধীরে। আগুনটা কিন্তু একবারে নিভে যায় না, হুট করে নিভে যায় না। একটা জ্বলন্ত আগুন, আপনি একজন ভালো জীবনী শক্তি ভালো মানুষ, একবারে নিভুন হবেন না, ধীরে ধীরে ধীরে। আরোগ্যটাও ধীরে 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 হবে। তাহলে যদি তার প্রতিক্রিয়া সেটা রোগ আরোগ্য হোক, রোগ অবস্থায় হোক, যে কোনো অবস্থাতেই হোক, যদি খুব ধীর গতি মন্তর গতিতে যদি আপনি তার মধ্যে খুঁজে পান, তাহলে সেখানে কিন্তু কার্বোভেজের জায়গা। এবং শরীরটা যদি নীল বর্ণ ধারণ করে এবং শরীরটা যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে সেখানেও কিন্তু কার্বোভেজের জায়গা। এবং যদি এই রোগীটা পাখার বাতাস চাই, ফ্যানের বাতাস চাই ধীর গতিতে, ধীর গতিতে ল্যাকেসিস চাই খুব জোরে, তাহলে সেখানে কিন্তু আমরা কার্বোভেজকে চিন্তা করব। কিন্তু প্রশ্ন হলো কেন চাই? প্রশ্ন থেকে গেল কেন চাই, উত্তরটা আমরা আলোচনায় দিব। তাহলে দেখুন, আমরা যদি এখানে যাই যে খুব ধীর গতিতে, সেটা তার মানসিক লক্ষণ হোক আর যাই হোক, দেখবেন যে তাদের ভিতরে ঠিক আমরা মার্কসওয়েলের যেমন ভোতা মাতা, দ্যাটস মিন এদের ব্রেন শক্তি একেবারেই ডাল, ঠিক অনুরূপ ভাবে উপলব্ধি করে আমি একটা কথা বলবো, যেমন ব্যারাটাকার তার মাথার মধ্যে সেটাকে সুন্দরভাবে সাজিয়ে উত্তর দিবে। যে আমরা দেখেছি ল্যাকেসিসকে, আমরা সালফারকে, আমরা নাক্সকে আমরা দেখেছি যে ইনস্ট্যান্ট উত্তর দেওয়ার একটা প্রবণতা। হ্যাঁ, আমরা মার্কসওয়েলকে দেখেছি যে খুব ধীর গতি সম্পন্ন, আসলে ব্রেনের মধ্যে সাজাতে গেলে সময় নেয়, যেহেতু তার মধ্যে সিপিলিস টার্ম আছে, তার মধ্যে ভুলে যাওয়ার প্রবণতা আছে। হ্যাঁ, আর এ যেহেতু ওই যে প্রতিক্রিয়া জানাতে যেখানে সে ব্যর্থ, খুব ধীর গতি সম্পূর্ণ, মন্তর গতি সম্পূর্ণ, সেখানে কিন্তু আমরা তার মনের লক্ষণে যদি যাই, তাহলে দেখবেন সে মনের প্রতিক্রিয়া জানাতেও কিন্তু খুব স্লো নেয়। এখানে একটা ব্যাপার বলি, আমি লাস্ট কুষ্টিয়া থেকে আমার একটা রোগী এসেছিল, ওনার ক্যান্সার এবং টিউবারকুলোসিস অবস্থা হয়ে গেছিল, যেটা মেটাস্ট্যাটিস লেভেলে চলে গেছিল। আমি আমার গ্রুপে দেখাইছিলাম রোগীটা মারা গেছে। তো এই রোগীটা তার প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ ছিল, আমি তাকে কথা বললে, তাকে প্রশ্ন করলে রোগটা ধরা পড়েছিল ওইভাবে। তার ওয়াইফ সাথে কথা বললো, হঠাৎ করে কথা বললে যে প্রশ্নটা করা হয় তার উত্তর দিতে সে দেরি করে অথবা উত্তর দেয় না, এলোমেলো অবস্থা। সেখানে কিন্তু আলাদা একটা জায়গা আছে বডিতে, মানুষের শরীরে প্যাথোলজিক্যাল চেঞ্জ হতে পারে। শুধু যে আমরা এই লক্ষণের উপরে ভিত্তি করেই যে আমরা মেডিসিন অ্যাপ্লাই করব তা কিন্তু নয়। আপনারা প্রয়োজনে প্যাথোলজির সাহায্য নিতে পারেন। অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, কেন হচ্ছে? সালফিনজাইটিস কারণে হতে পারে, মেট্রাইটিসের কারণে হতে পারে, কিডনি স্টোনের জনিত কারণে হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। ঠিক আছে, আমি মেনে নিলাম যে আমার তলপেটে ব্যথা হলে, চাপে উপশম হলে কলোসিন, গরমে উপশম হলে কলোসিন, আমি মেনে নিলাম। বক্রাকার হলে ডায়োস্কোরিয়া, আমি মেনে নিলাম পেছনের দিকে বক্রাকার হলে। কিন্তু আসলে কেন হচ্ছে? ধরুন তার স্টোন আছে, কিডনি স্টোন আছে, সেখানে হয়তো আপনি তার ডায়োস্কোরিয়া সিমটম দিচ্ছেন, অথবা সেখানে দেখা যাচ্ছে যে তার ম্যাট্রাইটিস আছে, সে ম্যাট্রাইটিসে প্রেসার অ্যাপ্লিকেশন অ্যামেলারেশন হয়, তাহলে সেখানে আপনি কি কলোসিন দিলেই চলে আসবে? সালফিনজাইটিস আছে, কলোসিন দিলে চলে আসবে প্রেসার অ্যাপ্লিকেশনে? আমাদের ব্র্যানেতেও তো দেখেছি, টেলিকার্বেও দেখেছি সুই ফোটানোর মতো ব্যথা। তাহলে আমার কি প্রয়োজন নেই? আমার কিডনি স্টোনের ক্ষেত্রেও দেখেছি যে আমার ইউরিনারি অর্গান গুলো তার সঠিকভাবে কাজ করতে পারছে না। হাইড্রোনেফ্রোসিসেও দেখেছি ইউরিনটা ক্লিয়ার হচ্ছে না। তাহলে সেখানে কি আমার শুধুমাত্র বাইরের সিমটমেই মেডিসিন ব্যবহার করাটা খুব বেশি যুক্তিসঙ্গত হবে? আমার মনে হয় এখানে প্যাথোলজির সাহায্য নেওয়াটাও যুক্তিসঙ্গত। বিতর্ক আসতে পারে,
বিতর্ক রাখলে নিজেদের মধ্যে রাখবেন, আর যদি জ্ঞান অর্জনের জন্য হয় তাহলে হয়তো প্রয়োজনে কথা বলা যেতে পারে, যে প্যাথোলজির প্রয়োজন আছে প্যাথোলজিক্যাল টেস্টের। তো যাই হোক, আমরা যদি দেখি এই ভোতা প্রকৃতির মাথা, সেখানে আমরা মার্কসওয়েলের একটা কম্পেয়ার করেছিলাম। মার্কসওয়েল আসলে ভুলে যায়, আর এ ধীর গতিতে উপলব্ধি প্রকাশ সবকিছু ধীর গতি সম্পূর্ণ। আপনি বলতে পারেন এ অলস, আপনি বলতে পারেন এর উদ্দীপনা কম, আপনি বলতে পারেন যে উপলব্ধি জ্ঞান কম এবং তার বহিঃপ্রকাশ কম। মানসিক সিমটমে যদি আপনি ঢোকেন, আপনি বলতে পারেন যে এগুলো কম। সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা কার্বোভেজকে চিন্তা করতে পারি। এছাড়া তাকে আমরা খিটখিটে স্বভাব তার মধ্যে খুঁজে পেতে পারি, যেহেতু সাইন্টিফিক টার্ম দুটোই আছে। তাহলে তার মধ্যে আমরা বুদ্ধিবৃত্তির জড়তা যেমন খুঁজে পাচ্ছি, এবং সেই সাথে তার একটু খিটখিটে এবং ক্রোধ স্বভাবও খুঁজে পাচ্ছি। এবং সেখানে সোডা যেহেতু ভীত স্বভাবের হয়ে থাকে, তার মধ্যে আমরা ভীত স্বভাবটাও খুঁজে পাচ্ছি। যেমনটা আমরা আর্সেনিক অ্যালবে দেখেছি, সেও কিন্তু ভীত রোগ আরোগ্য নিয়ে, রোগের বিষয়টা নিয়ে সেও ভীত, সে কোম্পানি ডিজায়ার করছে। আমাদের ফসফরাসকেও দেখেছি, সেও কোম্পানি ডিজায়ার করছে, সে একা থাকতে চায় না। তাহলে তার ভিতরে কোম্পানি ডিজায়ারটাও কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। আমরা ছোট ছোট মাইন্ড সিমটমে যতটুকু আলোচনা করা যায়, তাহলে সেখানে আমরা কিন্তু কার্বোভেজকে চিন্তা করতে পারি। কিন্তু এই সিমটমে অনেকগুলো মেডিসিন আছে, কম্পেয়ার করবো না, যেহেতু স্যার আমাদের একটু কথাও বলবে। নাসিরউদ্দিন স্যার, আপনি যখনই মনে করবেন একটু হ্যান্ড রাইজ করলে ইনশাআল্লাহ আমি সেখানে কথা বলা কিছুক্ষণের জন্য অফ রাখবো। যেহেতু দেশের সমস্ত জায়গাতে সবাই স্বাভাবিক নেই, যার কারণে উপস্থিতি কম হতে পারে, হয়তো সর্বোচ্চ এটাই হতে পারে। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা, হ্যাঁ, আমরা যে জায়গাটাতে ছিলাম, যে আমরা কি কি লক্ষণ পেলে, আর কি কি লক্ষণ পেলে আমরা কার্বোভেজকে ব্যবহার করতে পারি। তাহলে আমরা প্রথম যে কথা বলেছিলাম, জীবনী শক্তির ক্ষীণ অবস্থা যেখানে প্রতিক্রিয়া জানাতে সে ব্যর্থ। জীবনী শক্তির ক্ষীণ অবস্থা যেখানে প্রতিক্রিয়া জানাতে সে ব্যর্থ, বা একেবারে যদি ব্যর্থ বলা যায় তাহলেও সেখানে আংশিক ভুল হবে। সে ব্যর্থ হতে পারে, সেন্সলেস হতে পারে। আবার সে যদি তার জ্ঞান থেকেও থাকে, তাহলে প্রতিক্রিয়া জানাতে সে ধীর গতি সম্পন্ন। লক্ষণটা থাকলে আমরা সেখানে কি ব্যবহার করছি? কার্বোভেজ। এছাড়া আমি আরেকটা কথা বলেছিলাম, আগুনটা ঊর্ধ্বমুখী। দেখুন, এদের পেটের বায়ুটা কিন্তু সাধারণত ঊর্ধ্বমুখী হয়। আমরা জানি, আমরা অনেকে আলোচনা করি লাইকোনিস পেট, কার্বোভেজ উপরে পেট, আর চায়না পুরা পেট। দেখুন, আমি সব কথার সাথে একমত আছি, সব কথার সাথে একমত আছি, কিন্তু আমি যদি লাইকোপোডিয়ামের একটা কথা বলি, যে যেহেতু লাইকোপোডিয়াম ডিসচার্জে অ্যামিলেশন হয়, সে ঢেকুর উঠুক আর বায়ু নিঃসরণ হোক আর তার বাথরুম ক্লিয়ার হোক, ভালো থাকে সে। আবার অনেকে আছে যে তার বুকের জ্বালা পোড়া গলা পর্যন্ত চলে যাচ্ছে, যেখানে রুবিনিয়া, ক্যাপসিকাম, ক্যালকেরিয়া কার্ভ, নাক্স, সেখানেও কিন্তু লাইকোপোডিয়াম একটা দারুণ জায়গা। উপরের অংশ মানে ফোলা ভাব, ভারী ভাব লাগছে এবং জ্বালা পোড়া আছে। আমি প্র্যাকটিক্যালের কথা বলছি, আমি অনেক রুগীকে দেখিয়েছি যেটা লাইকোপোডিয়াম খুব ভালো সারে। তাহলে ঊর্ধ্বমুখী আগুন যখন ঊর্ধ্বমুখী, এই এসিডিটি পেইন বলেন বা পেট ফুলে যাওয়া ভাব বলেন, এদেরও কিন্তু ঊর্ধ্বমুখী হয়। আগুনের শিখা যেমনটা ঊর্ধ্বমুখী যায়। মনে রাখার জন্য অনেকে হয়তো ভুলে যান যে আমরা আসলে কার্বোভেজ কোথায়, লাইকোপোডিয়াম কোথায়, চায়না কোথায়। তাহলে ঊর্ধ্বমুখী যে আগুনের মানে গতিপথ, ঠিক অনুরূপ ভাবে আমাদের এই কার্বোভেজের যে গতিপথটা আছে, এটা ঊর্ধ্বমুখী। এই কথাটা আমরা মাথায় রাখবো। তাহলে দেখুন, তারও কিন্তু ডিসচার্জে উপশম হয়। ঢেকুর উঠলে সে ভালো থাকে, খাবার খাচ্ছে, পেটটা ফেপে উঠছে, ফুলে উঠছে। দেখুন, খাবার খাচ্ছে, পেটটা ফুলে উঠছে, ফেপে উঠছে। আমরা দেখেছি যে অল্প খাইলেই পেটটা মনে হচ্ছে একেবারে ভরে গেছে। হ্যাঁ, যেখানে আমরা ডিসপেপসিয়া জনিত অজীর্ণ সমস্যায় আমরা দেখেছি যে হজম শক্তি দুর্বলতা জনিত কারণে যাই খাক না কেন পেটটা ফুলে উঠছে। কেমন হচ্ছে? দম বন্ধ হয়ে যাওয়ার মতো, যেটা কিন্তু আমাদের লাইকোপোডিয়ামে আছে। লাইকোপোডিয়ামের রোগী বলে যে আমার প্রচন্ড খিদে আছে কিন্তু খাইতে পারি না। আমরা জানি লাইকোপোডিয়ার ডিমান্ড আছে কিন্তু অ্যাবিলিটি একেবারেই জিরো। প্রচন্ড খিদে আছে কিন্তু আমি খাইতে পারি না। কি হয়? অল্প 2-1 লুকমা খাইলে মনে হয় আমি অনেক খাইছি,
আমার দম আটকে আসছে, সেম সিমটমটা আমরা কিন্তু কার্বোভেজের মধ্যে খুঁজে পাই। তারও কিন্তু দম বন্ধ হয়ে যায়, তারও কিন্তু ঢেকুর উঠলে ভালো লাগে, তার বায়ু নিঃসরণ হলে ভালো লাগে কার্বোভেজে। পেট ফাঁপা বলেন, অ্যাবডোমিনাল পেইন বলেন, আপার চিস্ট পেইন বলেন, যাই বলেন না কেন, কার্বোভেজের ভালো লাগে। কিন্তু এখানে আমরা একটা কথা বলি, পেট ফাঁপা বা ডিসপেপসিয়ার ক্ষেত্রে আমরা একটা কথা বলি, এরা না এই কার্বোভেজটা না পচা পাস্কো খাবারটাও সব ভালোবাসে। যদি কেন বললাম পচা পাস্কো খাবারটাও কেন ভালো লাগে, এই কথাগুলো তো আসলে এইভাবে বলা উচিত নয়, তবু আমি বললাম। আসল কথাটা হলো কার্বোভেজকে যখন দেখবেন এ যখন খাইতে বসে আসলে কি খায়, পচা খাবার খাচ্ছে না বাসি খাবার খাচ্ছে, অতিরিক্ত চর্বি খাবার খাচ্ছে না অতিরিক্ত মাংস খাচ্ছে না অতিরিক্ত খাবার খাচ্ছে, এগুলো এদের মাথায় থাকে না, সামনে যা আসে তাই খেয়ে যায়। এই জন্য বললাম যে এরা পচা। আর সমর্থক শব্দ, হ্যাঁ পচা পাস্কো, হ্যাঁ কিছু মনে নিবেন না। হ্যাঁ ওই যেহেতু আমি যে বলি না যে ভাষা মনে রাখার জন্য, আজকে আমার একটা পেশেন্ট এসেছিল, আমি জানি না ঝিনাইদহ শহরের কে আছেন, ওনার হরিণাকুণ্ড লালন শাহ কলেজের উনি টিচার, কততম বিসিএস জানি না। তা উনি সিরিয়াল নাম্বারটা হেভি দারুণ ভাবে উনি পুরাতন পেশেন্ট, ওনার সিরিয়াল নাম্বারটা মনে ছিল না, ওনার 7147 সিরিয়াল নাম্বার। তা উনি এভাবে বলছে যে মনে রাখতে পারছি না, তাহলে মনে রাখি 71 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আর 47 সালে দেশ ভাগ হয়েছিল। তো আমরা যেদিকে ছিলাম যে দেখুন, আমরা এই যে পেট ফাঁপা ঊর্ধ্বমুখী, আমরা বলেছিলাম আগুনের শিখাটা ঊর্ধ্বমুখী হয়, এই ঊর্ধ্বমুখী আগুনের শিখাটা যেমনটা হয় ঠিক অ্যাসিডিটি বা তার যদি পেট ফাঁপে যদি কোনো কিছু হয় তাহলে সেটাও ঊর্ধ্বমুখী হয়। দেখুন যখন ঊর্ধ্বমুখী হয় তখন তার শ্বাসকষ্ট হয়, আমরা তাহলে রোগীর মধ্যে কিন্তু শ্বাসকষ্ট লক্ষণটাও খুঁজে পাই। আমরা যখন ঊর্ধ্বমুখী কার্বোভেজের তার বায়ু ঊর্ধ্বমুখী হয় তখন যেমনটা শ্বাসকষ্ট হয় ঠিক সেই সাথে বুকে জ্বালাও করে। তাহলে শ্বাসকষ্ট জনিত কারণে আমরা যদি চিন্তা করি যে আমরা শুধু চিন্তা করছি কিসের কারণে, আমরা চিন্তা করছি যে শ্বাসকষ্ট আছে নিশ্চয়ই তার হাঁপানি বা অ্যাজমা আছে, তাহলে আমি কোনটা চিন্তা করি, ক্যালিবাইক্রম চিন্তা করি, হেপার সালফ, নেপটাম সালফ, এন্টিমটার্ড, হ্যাঁ লাইকোপোডিয়াম, ল্যাকেসিস, আমরা এগুলো চিন্তা করে থাকি। কিন্তু কেন হচ্ছে কারণ খুঁজুন, কারণ খুঁজতে যে দেখা গেল সে প্রচুর খাবার খেয়েছিল, যে খাবারটা তার হজম হয় না, যে খাবারটা সহ্য হয় না সে খাবারটা খেয়েছিল। ওই যে বললাম পচা পাস্কো সমর্থক শব্দ, সে যা পেয়েছিল তাই খেয়েছিল, খাওয়ার কারণে তার প্রচুর বায়ু জমেছিল পেটে, যেটা তার ঊর্ধ্বমুখী সঞ্চালিত হচ্ছিল। এই ঊর্ধ্বমুখী সঞ্চালিত হতে যে তার আজকে সাদামে থ্যাংক ইউ, তার আজকে ঊর্ধ্বমুখী হওয়ার কারণে তার শ্বাসকষ্ট হচ্ছে ঊর্ধ্বমুখী হওয়ার কারণে। এবং আপনি খেয়াল করবেন যে এই রোগীগুলো সাধারণত কার্বোভেজটা ওই যেটা বললাম পচা খাবার বাসি খাবার, এই রোগীগুলো সাধারণত মাংস জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার, হ্যাঁ অনিচ্ছা থাকে। এবং এদের কিন্তু সাধারণত দেখবেন যে মদ খাওয়ার পরে তাদের অজীর্ণতা আসতে পারে, এবং এই জাতীয় রোগীগুলো যেগুলোতে তার সমস্যার সৃষ্টি হবে সেগুলো সে কিন্তু খাইতে খুব তীব্র আকাঙ্ক্ষা করে। তাহলে আমরা যদি এই জাতীয় খাবারগুলো জনিত কারণে যদি তার পেটটা ফাঁপে এবং সেটা ঊর্ধ্বমুখী হয়, ঊর্ধ্বমুখী হওয়ার কারণে যদি তার শ্বাসকষ্ট হয়, ঊর্ধ্বমুখী হওয়া পরবর্তীতে যদি তার গলা বুক জ্বলে যায়, ঊর্ধ্বমুখী হওয়ার কারণে যদি তার ডিসচার্জে অ্যামিলেশন হয়, সেখানে ঢেকু হোক, মলত্যাগ হোক, বায়ু নিঃসরণ হোক, এবং সেটা যদি খুব দুর্গন্ধযুক্ত হয়, ভীষণ দুর্গন্ধযুক্ত, যেটা সে নিজেই সহ্য করতে পারছে না, অন্যকে কি করবে, সেখানে আমরা কি চিন্তা করব, সেখানে আমরা অবশ্যই কার্বোভেজকে চিন্তা করব। এবং সেই সাথে যদি আমরা দেখি এই যে সে যে খাবারগুলো খেয়েছিল হজম হয়নি, হজম যেহেতু তার মধ্যে রয়েছে, হ্যাঁ এই হজম যখন হয়নি তখন দেখুন সাধারণত এই ধরনের রোগী মুখে তিক্ত স্বাদ আসে, লাইকোপোডিয়ামের টক স্বাদ আসে, তার পরিপাক্রিয়া তার অস্বাভাবিক কাজ করার জন্য তার হজম শক্তি দুর্বলতা জনিত কারণে দেখবেন মুখে তিক্ত অথবা নোনতা স্বাদ আসে। ওই যে ঊর্ধ্বগামী অল্প খেলে পেট ভরে যায়, আমি লাইকোপোডিয়ামকে কেন
বারবার টানছি, আমরা অনেক সময় কার্বোভেজ আর লাইকোপোডিয়ামকে অনেক সময় এক করে ফেলতে পারি। অনেক সময় জ্বালা পোড়ার জন্য আমরা ক্যালকুরিয়া কার্ড, নাক্সভোমিমা, রুবিনিয়া, ক্যাপসিকাম এগুলোকে কিন্তু অনেক সময় চিন্তা করে থাকি। তো যাই হোক, আমরা যদি দেখি সেই সাথে এই ব্যক্তির যেহেতু তার হজম শক্তি দুর্বলতা ছিল, এলোমেলো খাবার খেয়েছিল, সেখানে যদি তার উদারময় দেখা দেয় এবং সেই সংযুক্ত যদি আপনি দেখেন পেট ফাঁপা, উদারাময় পেট ফাঁপা, যাই হোক না কেন ডিসচার্জে গন্ধ থাকতে হবে, গন্ধ তীব্র গন্ধ থাকতেই হবে। যদি আপনি দেখেন যে তার উদরাময়ের সাথে পেট ফেপে আছে, সাধারণত এটা কখন হচ্ছে? আমরা দেখুন, আমার লজিক্যালি আমি যে জায়গাগুলো আমি চিন্তা করে থাকি মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে, যে একটা রুগী এসে বললো যে আমি পেটে সমস্যা হয়েছে, তাহলে দেখুন একটা রুগী এসে বললো আমার পেটে সমস্যা হয়েছে, কি হয়েছে? তাহলে রুগী বললো যে আমি প্রচুর চর্বিযুক্ত খাবার খেয়েছিলাম, ধরুন এই একটা কথাকে আপনারা মাথায় রাখুন, বা আমি প্রচুর মাংস খেয়েছিলাম, বা প্রচুর খাবার খেয়েছিলাম, বা অনেকখানি খেয়েছিলাম, বোঝানোর জন্য আমি কথাগুলো বলছি। তাহলে আমরা অনেকে চিন্তা করি সে মাংস খেয়েছে, মশলাযুক্ত খাবার খেয়েছে, পালসে টিলা দিই। মানে এখানে আরেকটা কথা থাকে যে হোমিওপ্যাথিতে যদি সিলেকশন করতে যে 3 জন ডাক্তারের 3 রকম মত না আসে, তাহলে 3 জনই হয়তো হোমিওপ্যাথিতে অজ্ঞ। কারণ আপনি কার্বোভেজের সিমটম জানেন, বা আপনি জানেন, লাইকোপোডিয়ামের সিমটম জানেন, আপনি নাক্সের সিমটম জানেন, আপনি পালসে টিলার সিমটম জানেন, আপনি প্রাধান্য দিচ্ছেন সে চর্বিযুক্ত খাবার বা মশলাযুক্ত খাবার খেয়েছিল। ধরুন আপনি কি দিলেন, গুরুপাক খাবার খেয়েছিল, আপনি পালস দিলেন। এই জায়গাটাতে যদি আমি বলি যে আমি নাক্স দিব, আমি আমার দৃষ্টিতে, আমি বলছি না যে পালস সঠিক, আমি বলছি না নাক্স সঠিক, আমি বলছি না কার্বোভেজ সঠিক, তাহলে আমি যখন নাক্স দিব, কেন দিব? অনিয়মিত রাজা নাক্স, অনিয়ম করলে তার শরীর খারাপ হতে পারে, জীবনী শক্তির দুর্বলতা আসতে পারে, সেটা একুইট হোক আর ক্রনিক হোক। দেখুন সেখানেও কিন্তু সে উগ্র খাবার পছন্দ করে উগ্র খাবার খেয়েছিল, আপনি নাক্স দিতে পারেন। কিন্তু এই রোগীর যদি এটার সাথে পেট ফেপে যায়, দুর্গন্ধযুক্ত ডিসচার্জ হয়, তার উদরমা যদি দুর্গন্ধযুক্ত হয়, মুখে যদি তিক্ত স্বাদ থাকে, এবং সে যদি মরার মতো পড়ে থাকে, অর্থাৎ জীবনী শক্তির প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ, দুর্বল, মন্থর গতিসম্পন্ন, প্রতিক্রিয়াহীন, চুপ করে পড়ে আছে, পেটটা ফেপে আছে, পাখার বাতাস চাইছে, ডিজায়ার করছে কি পাখার বাতাস, আস্তে নাকি জোরে? জোরে চাইছে। আপনি ইতিহাস ঘাটলেন, দেখেন তৈলাক্ত খাবার খেয়েছিল, চর্বিযুক্ত খাবার খেয়েছিল, খাবার পরেই তার এই সমস্যাটা হয়েছে। তাহলে সেখানে কিন্তু আমরা কার্বোভেজকে চিন্তা করতে পারি। আমরা সেখানে কি চিন্তা করতে পারি? সেখানে আমরা কার্বোভেজকে চিন্তা করতে পারি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, কার্বোভেজের ক্ষেত্রে উদারাময়ে যেমন গন্ধ থাকতে হবে, উদারাময়ে তেমন ঠিক খাবারগুলো সঠিকভাবে হজম হয়নি, কত কত খাবার আছে আস্ত বেরোচ্ছে, কত খাবার আসছে অর্ধেক বেরোচ্ছে মলের সাথে, অর্থাৎ খাদ্যটা কমপ্লিটলি মানে হজম হয়নি, যদি লক্ষণটা আপনি খুঁজে পান, তাহলে সেখানে অবশ্যই কার্বোভেজকে চিন্তা করতে পারেন। তাহলে কার্বোভেজে বলেছিলাম ডিসচার্জে উপশম আছে, ঢেকুর উঠলে, মাল ত্যাগ করলে, বায়ু নিঃসরণ হলে উপশম আছে। এই পেট ফাঁপায় আবার চায়নাতে উপশম যদি না থাকে, তাহলে আপনি সেখানে চায়নার কিন্তু দুর্গন্ধের তুলনায় কার্বোভেজের অনেক কম, তাহলে সেখানে আমরা কি চিন্তা করব? সেখানে আমরা চায়নাকে চিন্তা করতে পারি। এই যে সিজনটা চলছে এখন, দেখুন বন্যা জায়গায় অনেকেই বাসি খাবার খাচ্ছে, অনেকে পচা খাবার খাচ্ছে, যে খাবারটা তারা কখনো দেখেনি। যারা বন্যা দুর্গত এলাকায় আছে, যে খাবারটা যে কখনো তারা খায়নি, ফেলে দিয়েছে, তাদের মানে ডাস্টবিনে সবসময় ফেলে দিয়েছে, এমন পরিবার আছে, দেখুন সেই খাবারটা তারা মুখে তুলে নিয়েছে, সেই খাবারটা খাচ্ছে, সেই জায়গায় সে অসুস্থ হতে পারে। সেখানে কিন্তু আমাদের হোমিওপ্যাথি হয়তো আমাদের শ্রদ্ধেয় নাসিরউদ্দিন স্যারের মতো বা দেলোয়ার স্যারের মতো, মামুন স্যারের মতো যারা আছে দয়াবান, তারা অবশ্যই জায়গাটা ভূমিকা রাখতে পারে, কার্বোভেজের একটা জায়গায় ভূমিকা রাখতে পারে। তাহলে আমরা যদি দেখি যে রোগী একদম জীবনী শক্তির একেবারে প্রতিক্রিয়া জানাতে সে ব্যর্থ, তাহলে সেখানে আমরা কার্বোভেজকে চিন্তা করছি। সেই সাথে যদি আপনি দেখেন, আমরা অতীতে কোলেরা নামক একটা ভয়াবহ পরিস্থিতি ছিল, ভয়াবহ পরিস্থিতি ছিল, যেখানে কোলেরা হলে মৃত্যু নিশ্চিত ছিল একটা সময়, আমি শুনেছি, বর্তমান কিন্তু সেটা হয় না। সে কোলেরার সাথে যদি মলদ্বার দিয়ে রক্তচাপ বের হয় এবং জীবনী শক্তি খুব ক্ষীণ অবস্থা হয়, এবং সেই সাথে যদি দেখেন
যে তার নাক, মুখ অর্থাৎ পুরো গালটা এবং আপনার যে আঙুলগুলো আছে এই আঙুলের অগ্রভাগ যদি ঠান্ডা হয়ে যায় এবং নীল বর্ণ ধারণ করে পাখার বাতাস চায়, নড়তে অপারগতা প্রকাশ করে, কণ্ঠস্বর বিলুপ্ত হয় অর্থাৎ চুপ করে যায়, কণ্ঠ ভেঙে যায় বা বসে যায়, কথা বলার শক্তি নেই, কথা বলার শক্তি পর্যন্ত নেই, তাহলে সেখানে কিন্তু আপনি কার্বোভেজকে চিন্তা করতে পারেন। এছাড়াও যদি আমরা যে কোনো রক্তস্রাবে দেখি যেখানে অবিরাম রক্তস্রাব চলছে, চুইয়ে পড়েই যাচ্ছে, সেটা একদম তরল, জমাট বাঁধতে চায় না, এই ডিসচার্জে পড়ে, আমরা বলেছি যে ডিসচার্জে পড়ে যদি জীবনী শক্তি দুর্বল হয়ে যায়, সেটা ব্লিডিং হোক, সেটা বমি হোক, সেটা মাসিক স্রাব হোক, সেটা ডায়রিয়া হোক, যাই হোক না কেন, যদি দেখেন যে শরীরটা ঠান্ডা, শরীরটা নীলবর্ণ ধারণ করেছে, পাখার বাতাস চাইছে, একেবারে দুর্বল গতি, একেবারে দুর্বল, সে কথা বলার সক্ষমতা নেই, কিন্তু ইশারায় বাতাস চাইছে, ইশারায় খালি যায় ইশারায় তার শরীরের ড্রেসটা খুলে দিচ্ছে এবং পাখার বাতাস চাইছে। দেখুন এখানে আমরা দুইটা কথা বলেছিলাম, যে অক্সিজেনের অভাব এবং সেই সাথে এরা উভয় কাতর। একটা ভালো করে একটা জিনিস খেয়াল করবেন, এরা উভয় কাতর এবং যখন মানুষের শরীরে অক্সিজেনের ঘাটতি হয় ব্লাড সার্কুলেশন কমে যায়। দেখুন অক্সিজেনের ঘাটতি হচ্ছে, ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে, অক্সিজেনের ঘাটতি হচ্ছে, বাতাস আকাঙ্ক্ষা করছে, সেই সাথে আমরা দেখি এই রোগীটার ইন্টারনাল বার্নিং আছে, শরীরের অভ্যন্তরে আলাপোড়া অনুভূত হয়। যদি লক্ষণটা খুঁজে পাই তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে অবশ্যই আমরা কার্বোভেজকে চিন্তা করতে পারি। গোল গলা গেঞ্জি আছে নাকি বড় সাইজের? আমার তো বড় মেয়েরা পরার জন্য দেখি দেখেন দেখি। আচ্ছা দেলোর স্যার সম্ভবত আনমিউট হয়ে গেছেন। স্যার সরি স্যার না স্বাভাবিক স্যার, এটা হতে পারে অনাকাঙ্ক্ষিত ভাবে। আচ্ছা আমরা খুব বেশি লং করব না আজকের ক্লাস, যেহেতু বেশ কিছু কথা হয়ে গেছে। আচ্ছা আমরা তাহলে দেখি, আমরা যদি দেখি যে বিশেষ করে শ্বাসকষ্ট জনিত লক্ষণ, ফুসফুস জনিত যে শ্বাসকষ্টটা আছে, খেয়াল করুন অনেকে আছে যে যারা কাশিতে আক্রান্ত হয়, যক্ষা কাশি বা হুপিং কাশি, শেষ অবস্থায়, যেমন আমরা যক্ষা কাশিতে যদি ব্যবহার করি, শেষ অবস্থায় যখন সে কাশছে সেটা খুব তীব্র কষ্ট নিয়ে, কোনো শক্তি নাই, সে কাশিতে যদি সবুজ বর্ণের পুজ ওঠে এবং রোগী যদি সকাল ও সন্ধ্যাবেলায় তার কণ্ঠস্বর বসে যায়, সন্ধ্যাবেলায় গোধূলি বেলায় মনের আবেগ তৈরি হয় কষ্টিকাম, এছাড়া কষ্টিকাম ছাড়া আমাদের সেলিনিয়ামও আছে স্বরভঙ্গে, রোগী যদি এই যে যক্ষা কাশিতে দুর্গন্ধযুক্ত সবুজ বর্ণের কফ যদি উঠায় এবং সেটা সকাল এবং বিকালে যদি তার কণ্ঠস্বর বসে যায় এবং এই রোগীর যদি শ্বাসকষ্ট হয় কেমনটা, দম বন্ধ হয়ে যাওয়ার মতো, যদি দম বন্ধ হয়ে যাওয়ার মতো শ্বাসকষ্ট হয়, শরীরটা যদি ঠান্ডা শীতল হয়ে যায়, ঠান্ডা শীতল হয়ে গেছে তবুও রোগী পাখার বাতাস চাইছে, এটা ব্যতিক্রম ব্যাপার। ঠান্ডা শীতল হয়ে গেছে, ঘামছে, ঠান্ডা ঘাম বের হচ্ছে, ঠান্ডা হয়ে আছে, তারপরেও রোগী বাতাস চাইছে জোরে, জোরে, আসতে নয়, আসতে চাই ল্যাকেসিস, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে আমরা কার্বোভেজকে চিন্তা করতে পারি। কেন ঠান্ডা হয়ে যায়? জীবনী শক্তির উত্তাপ, রস, ভাইটাল ফোর্সের যে গতি, জৈবিক রস, যেটা আমরা ইতিমধ্যে কার্বোভেজের যেটা ক্ষয় করে এসেছে বা অতিরিক্ত হওয়ার কারণে আজকের এই হিমাঙ্গ অবস্থা, আজকের এই কার্বোভেজের এই অন্তিম পর্যায়ে বা মন্থরগতি, জীবনী শক্তির মন্থর গতি পর্যায়ে চলে গেছে, যেখানে আমরা কার্বোভেজকে চিন্তা করতে পারি। এছাড়াও আমরা যদি দেখি কোনো রোগীর হাম অথবা বসন্ত পরবর্তীতে তার শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে এবং এই রোগী শ্লেষা উঠাতে পারে না, আমরা কষ্টিকামে দেখেছি কাশতে কাশতে একটুখানি তালের আইস, দেখেন না তালের আইস যেমন হয় চিকুন করে, ঠিক অনুরূপ ভাবে একটুখানি উঠেছে। কেলিমাইক্রমকে দেখুন সুতোর মতো উঠেছে কাশতে কাশতে। আপনি কার্বোভেজ এন্টিমট্রাউটকে দেখুন, সেও কাশছে, কফ উঠছে না, মানে হচ্ছে ঘড়ঘড় ঘড়ঘড় আওয়াজ হচ্ছে। হুকো টানলে, আগের আমলে হুকো ছিল না, আমাদের কাচারি ঘর ছিল,
আমার দাদার বাবার আমলে কাচারি ঘর ছিল, সে কাচারি ঘরে বসে হুকো টানতো, হুকোয় ঘড়ঘড় 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 আওয়াজ হতো। আমি শুনেছি, আমি দেখিনি, দেখার সুযোগ হয়নি, যদিও আমি আমার বাবার দাদাকে দেখেছি, কিন্তু ওই ইতিহাসটা আমার জানা নেই, তবে শুনেছি, দেখা নেই, শুনেছি ঘড়ঘড় ঘড়ঘড় আওয়াজ হতো। অনুরূপ ভাবে যদি আপনি বুকের মধ্যে ঘড়ঘড় আওয়াজ হয় কিন্তু কপ উঠাতে ব্যর্থ হয়, সেখানে আপনি এন্টিমটাকে চিন্তা করতে পারেন, আর সামর্থ্য হলে ইপিকার চিন্তা করতে পারেন সেম জায়গাতে। আচ্ছা, কাশছে, দেখুন যেটা বলছিলাম কাশি নিয়ে, যে শ্লেষা অল্প পরিমাণে উঠে, আপনি রিলেক্সের দিকে তাকান, আপনি বেলাডোনার দিকে তাকান, বেলাডোনা কাশতে 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 দম নেওয়ার সুযোগ নেই, মুখমণ্ডল লাল হয়ে গেছে, কিন্তু কপ উঠছে না। আপনি ব্রায়োনাকে দেখেন, কাশতে কাশতে মানে দম নেওয়ার মতো নেই, কপ উঠছে না, শুকনো কাশি, ড্রাই কপ। আপনি রিমেক্সকে দেখুন, কাশতে কাশতে দম নেওয়ার সুযোগ নেই, কপ উঠছে না। আপনি স্পঞ্জিয়াকে দেখুন, কাশতে কাশতে মনে হচ্ছে ভিতরে ওই যে গাছ করাত দিয়ে কাটলে যেমন শব্দ হয়, আরাম চিড়ে যাওয়ার শব্দ হচ্ছে, কপ উঠছে না। যদিও ওঠে তাহলে জমাট বাঁধা এবং আঠালো যুক্ত এবং সাধারণত অ্যাশ কালার বা স্বাভাবিক কালার নয়, এমন কালারের কপ, কখনো সবুজ হতে পারে, কখনো হলুদ হতে পারে, স্পঞ্জিয়া, কিন্তু খুব আঠালো সংযুক্ত কপ ওঠে, তাহলে সেখানে আমরা স্পঞ্জিয়াকে চিন্তা করতে পারি। ঠিক অনুরূপ ভাবে যদি আমরা দেখি সে কাশতে কাশতে শেষ হয়ে যাচ্ছে কিন্তু কপটা উঠছে না, শ্লেষাটা উঠছে না, কাশতে কাশতে বুকের ভিতরে জ্বালা অনুভূত হচ্ছে, হ্যাঁ, যখনই জ্বালা চলে আসছে তখন কিন্তু আপনি আবার চিন্তা করছেন কি, আমরা কোয়াশাকে চিন্তা করতে পারি, ক্যাপসিকামকে, রুবিনাকে, ক্যালকুরেকাপকে, অলরেডি বলেছি সব মেডিসিনকে আপনি চিন্তা করছেন। সেখানে যদি আমরা দেখি বুকের মধ্যে কাশতে কাশতে জ্বালা এবং সেই সাথে শরীরটা নীল বর্ণ, অক্সিজেনের অভাব, নীলবর্ণ, ল্যাকেসিসও কিন্তু নীলবর্ণ ধারণ করতে পারে, সিকেলিকরও কিন্তু ধারণ করতে পারে, সিকেলিকরও কিন্তু সিকেলিকর টপ গ্রেডের গরম কাতর, সে কিন্তু হয়তো সে চাই বাতাস চাচ্ছে, আমার বাতাস দাও, সে ঠান্ডা কিছু চাইছে, তাহলে সেখানকার জায়গাটা কিন্তু আলাদা। তাহলে আমরা যদি দেখি যে সমস্ত শরীর ঠান্ডা এবং নীলবর্ণ ধারণ করছে, কিন্তু তার ঘামটা হচ্ছে প্রচুর, কখন, কোথায়, নাকে, কপালে, মুখে প্রচন্ড ঠান্ডা ঘাম হচ্ছে, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি, সেখানে আমরা কার্বোভেজকে চিন্তা করতে পারি। এবং সেই সাথে যদি দেখি সকাল এবং সন্ধ্যার বেলায় তার সর্বঙ্গ হয়েছে, শুষ্ক কাশি, সেখানে আমরা কিন্তু কার্বোভেজকে চিন্তা করতে পারি। সে কিন্তু বর্ষাকালে ভালো থাকে, কার্বোভেজ বর্ষাকালে তার শ্বাসকষ্ট সর্বঙ্গে সে কিন্তু ভালো থাকে। এছাড়া আমরা যদি দেখি কস্টিকাম আছে সর্বঙ্গ, সেলিনিয়ামে আছে সর্বঙ্গ, জেলসিমিয়ামে আছে সর্বঙ্গ, আমরা যদি ফসফরাসকে দেখি এরও আছে। তবে একটা কথা মাথায় রাখুন, ফসফরাসের কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু সর্বঙ্গ হয়, আর কার্বোভেজেরও কিন্তু সকাল সন্ধ্যায় সর্বঙ্গ হয়। একটা জায়গায় মাথায় রাখুন, ফসফরাসের সন্ধ্যাবেলা হয়, কার্বোভেজের সকাল সন্ধ্যায় হয়। আচ্ছা, ফসফরাসের কার্বোভেজের কাশি আছে, ফসফরাসের কাশি নেই, থাকলেও খুব কম, নীলবর্ণ ধারণ করে না, ঠান্ডা অনুভূত হয় না, বডিতে ঠান্ডা অনুভূত হয় না। আমরা কস্টিকামকেও দেখেছি, কস্টিকামের সকালবেলা সর্বঙ্গ হয়, কার্বোভেজের আমরা সকালবেলা সর্বঙ্গ দেখেছি, কস্টিকামের সর্বঙ্গ সকালবেলায় বেশি হয়। আমরা আবার সকালবেলা সালফারকেও দেখেছি তার কণ্ঠস্বর বসে যায়। আমরা সেলিনিয়ামকে দেখেছি, যারা এই যে আমার মতো বক বক করছে, যারা গান গায়, শুধুমাত্র তখন দেখবেন বেশি সমস্যা হচ্ছে যখন সে কথা বলছে, বক্তৃতা দিচ্ছে, গান গাইছে, তখনই তার কণ্ঠস্বর বসে যাচ্ছে। সেখানে কিন্তু আপনি এই যে খেকর দেয়া ঘন 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 বক্তারা যারা গান গায়, এই যে খেকর দেয়, এই জায়গাটা কিন্তু আপনি সেলিনিয়ামের জায়গা হিসেবে চিহ্নিত করতে পারেন। এবং আপনি যদি দেখেন যে কোন রোগী ফিসফিস ফিসফিসকের কথা বলে চিল্লায় কথা বলতে পারে না, খুব দুর্বল, কার্বোভেজের মতো দুর্বল, শরীরটা হলুদ বর্ণ ধারণ করছে, নীল বর্ণ ধারণ করছে কার্বোভেজ, হলুদ বর্ণ ধারণ করছে আমাদের জেলসিমিয়াম, কণ্ঠস্বর বসে গেছে, চিল্লায় কথা বলতে পারে না, ফিসফিসকে কথা বলে, সেখানে আপনি জেলসিমিয়ামকে চিন্তা করতে পারেন। এখানে জেলসিমিয়ামের একটা জায়গা যেখানে আমরা খুঁজে, জেলসিমিয়াম কিন্তু দুর্বল, আমি জেলসিমিয়ামের দুর্বলতাটাকে এইভাবে বলে থাকি, ওর বডি, ওর চোখের চোখ এমন থাকে, টং দোকানে শুধুমাত্র একটা বাঁশের কিছু দিয়ে সকালে খুলে বাঁশটাকে ওখানে লাগিয়ে রাখে, সন্ধ্যাবেলা বাঁশটা টান দিয়ে ঝাপটা নামিয়ে দেয়। এই বাঁশটা নামালে ঝাপটা যেমন দ্রুত গতিতে টপ করে পড়ে যায়, ঠিক অনুরূপ ভাবে জেলসিমিয়ামের কিন্তু এই চোখ,
চোখের পাতাটা মেলে রাখতে পারে না, টপ করে পড়ে যায় দুর্বলতা জনিত কারণে, সেখানে আমরা কিন্তু জেলসিমিয়ামকে চিন্তা করতে পারি। তো আমরা যদি এখানে দেখি তাহলে সেখানে জেলসিমিয়ামকে চিন্তা করছি। এছাড়াও আমরা আরো যদি লক্ষণ খুঁজি তাহলে সেখানে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, বিশেষ করে আমরা নিউমোনিয়া বাচ্চাদের হয়ে থাকে, আমরা দেখেছি নিউমোনিয়াতে এনজিনটার ব্রায়োনিয়া, আমাদের আর্সেনিক অ্যালব, আমাদের লাইকোপোডিয়াম ল্যাকেসিস, আমাদের আরো অনেকগুলো মেডিসিন আছে। কোম্পানি একটু কম করছি, 10:48 বেজে গেছে অলরেডি, এরপরে হয়তো স্যার আর একটু কথা বলবে এবং লোক সংখ্যা আরো অনেক কমে গেছে। তাহলে দেখুন আমরা যদি দেখি যে রোগী মানে বিশেষ করে শুকনো কাশি এবং ফুসফুসে ক্ষত বা পচন ধরে গেছে, নিঃশ্বাসের সাথে দুর্গন্ধ বের হচ্ছে এবং শ্লেষা উঠানোর জন্য পর্যাপ্ত কাশি দিচ্ছে, হিমাঙ্গ অবস্থা, শরীরটা ঠান্ডা হয়ে আসছে, ভিতরে জ্বালাপোড়া অনুভূত হচ্ছে, পাখার বাতাস চাইছে, তাহলে সেখানে আমরা কিন্তু কার্বোভেজকে চিন্তা করতে পারি। এছাড়াও ক্ষত, বিশেষ করে গ্যাংগ্রিন বা ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু আমরা কার্বোভেজকে চিন্তা করতে পারি। এবং আমরা যদি দেখি যে কোনো ক্ষত বা ক্যান্সার বা গ্যাংগ্রিন যাই হোক না কেন, জ্বালা আছে, কখন? রাতে, মডালিটি সেম, রাতে তার জ্বালা আছে এবং এই জ্বালা নিবারণের জন্য, আর সে সাথে ওই যে বললাম আমরা শুরুতে যে প্রথম যে 3টা কথা বলেছিলাম যে হিমাঙ্গ অবস্থা খুবই খারাপ, সে আক্রান্ত স্থানে জ্বালা, সে চাচ্ছে পাখার বাতাস, তার ঘুম হচ্ছে না, অস্থিরতা প্রকাশ করছে, তাহলে সেখানে আপনি কার্বোভেজকে চিন্তা করতে পারেন। এবং যদি আমরা তার প্যারোটিড গ্ল্যান্ড আক্রান্ত হয় এবং সেটাও যদি ক্ষত তৈরি হয়, সেখানেও কিন্তু আপনি কার্বোভেজকে চিন্তা করতে পারেন। যে কোনো ক্ষতে, শয্যা ক্ষত হোক, যে কোনো ক্ষতে, সেখানে যদি জ্বালা থাকে, রোগীর যদি জীবনী শক্তি একেবারে দুর্বল হয়ে যায়, মন্থর গতিতে তার লাইফস্টাইল পরিচালিত করে, তাহলে সেখানে আপনি কার্বোভেজকে চিন্তা করতে পারেন। এছাড়াও যে কোনো জ্বরের ক্ষেত্রে আপনি কিন্তু কার্বোভেজকে চিন্তা করতে পারেন। অন্তিম পর্যায়ে চোখের রোগের ক্ষেত্রেও আমি শেষ করে দিব, নাসিরউদ্দিন স্যার আমি শেষ করে দিব, আপনি একটু কথা বলার জন্য আমি তাড়াতাড়ি শেষ করে দিব। এছাড়াও যদি আপনারা দেখেন কোন ফিমেল পেশেন্টের প্রচুর পরিমাণে মাসিক স্রাব হচ্ছে, প্রচুর পরিমাণে, এবং এই রোগীর ক্ষেত্রে তার জীবনী শক্তি খুব দুর্বল, হিমাঙ্গ অবস্থা, এবং তার স্রাব দুর্গন্ধযুক্ত, এবং যদি তার লিকুরিয়া দেখেন সেটাও যদি দুর্গন্ধযুক্ত, যেখানে লাগে সেখানে ক্ষত তৈরি হয়, এবং যদি দেখেন যে মাসিক স্রাবের আগে তার মানসিক বিশৃঙ্খলা সাময়িকভাবে হলেও প্রকাশ পায় এবং এই রোগীর পেটের সমস্যা লেগেই থাকে, খুব দুর্বলতা অনুভূত করে, দুর্বল হয়ে যায়, ডিসচার্জের পরেই দুর্বল হয়ে যায়, হিউজ ডিসচার্জের পরে হিমাঙ্গ অবস্থা হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু আমরা কার্বোভেজকে চিন্তা করতে পারি। তো যাই হোক, আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, আরেকটু হলে করা যেত, কিন্তু আমি আরেকটু কথা বলার জন্য ক্লাসটা শেষ করছি, এই জন্যই। তারপরে 1 ঘন্টা প্লাস হয়ে গেছে, অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কাজ থাকতে পারে, তো আমি পুরোপুরি শেষ করতে পারলাম না কার্বোভেজকে। মোটামুটি কার্বোভেজকে চেনার যে জায়গাটা আছে, মূল যে জায়গাটা আছে, শুধু সেই জায়গাটা আলোচনা করলাম। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে বন্যা দুর্গতদের জন্য আপনারা যেভাবে এই ইনস্ট্যান্ট সিদ্ধান্ত গ্রহণের, মানে আপনাদেরকে জানানোর পরেই যে আপনারা সাড়া দিলেন, এই জন্য আমার মন থেকে অগ্রিম শুভেচ্ছা, এবং এই মুখগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে যারা লিখিয়েছেন, এবং আমি আশা করব আপনাদের দান যেন আল্লাহ কবুল করে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ, এবং এই সুযোগটা যেন আপনার বারবার আসে, যেন আপনার উপরে এই দুর্যোগ যেন না আসে। দোয়া রইল সবার প্রতি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। জি নাসির স্যার। জি ধন্যবাদ নাজুল ভাই।